হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব ৬, লেখিকা সামিয়া খান। ৫টা ডিম একসাথে ফাটিয়ে অমলেট বানাচ্ছে মায়া, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো আছে। আর এদিকে আরামসে দিহান ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। এখন বাজে রাত ১২টা। দিহানকে মায়া চলে যেতে বললেও যায়নি, উল্টো আরও ধমক দেয় এবং জোর করে মায়াকে কিচেনে পাঠিয়েছে অমলেট বানানোর জন্য। মায়া অতটা ভালো রাঁধুনি না, আর ডিম সাধারণভাবে ভেজে সবসময় খেয়েছে। কিন্তু দিহানের ফরমায়েশের দেখে মাথা খারাপ হওয়ার অবস্থা। ডিম নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেবে তা না, তার মধ্যে টমেটো, তারপর কিছু মশলা দিতে হবে। আর একটা না, মোট 5টা ডিম। ফ্রাইং প্যানে ডিম ঢালতে ঢালতে মায়া মনে মনে বকা দিল দিহানকে। গন্ডার কোথাকার। সোফার মধ্যে পা তুলে শুয়ে শুয়ে টিভি দেখছে দিহান। পায়ে জুতো আছে, এটা দেখে মায়ার বেশ রাগ হলো, কিন্তু তারপরও মুখ ফুটে কিছু বলল না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ধ্যানকে চলে যেতে বলবে। এই যে নেন আপনার অমলেট। মাথা তুলে তাকিয়ে দেখে মায়া হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার দিকে একবার তাকিয়ে দিহান আবার টিভির দিকে তাকালো। আমার হাত কাজ করছে না মায়া, একটু খাইয়ে দেবে? ঢং করেন আপনি। ঢং কেন করব মায়া, বিড়াল? এই আমাকে বিড়াল কেন বলেন? এ পৃথিবীতে বিড়াল নামের একটা প্রাণী আছে যাদের স্বভাব শুধু খামচানো আর কামড়ানো। তোমার মধ্যে খুব সুন্দরভাবে এ গুণ আছে, তো হলে না তুমি বিড়াল? এত কথা চুপচাপ খাবেন আপনি? না খাবো না, আগে খাইয়ে দাও। বাধ্য হয়ে মায়া দিহানের পাশে বসে তাকে খাইয়ে দিতে লাগলো। দিহান মায়ার দিকে না তাকিয়েই খাবার মুখে তুলছে। পুরো বিষয়টা মায়াকে বেশ অস্বস্তিতে ফেলছে। খাওয়া শেষ হলে মায়া প্লেট নিয়ে কিচেনে রেখে আসে। দিহান আগের ন্যায় টিভি দেখে চলেছে। এখন তো আপনি যাবেন কেন? আমি থাকলে সমস্যা কি? পুরো বাসায় তো একা, যদি জিন আসে তো প্রোটেক্ট করার মতো তো কেউ থাকতে হবে। আপনি বড্ড বেশি কথা বলেন স্যার, প্লিজ, আমার সমস্যা হবে, চলে যান। আগে যান বলো, তাহলে যাব। বললামই তো যান। না, তুমি বলেছ যান, আর আমি বলতে বলেছি যান। পার্থক্য আছে, একটা বর্গীয় জ আর একটা অন্তস্থ জ। আপনি কি আমার স্বামী যে যান বলবো? ঢং বাদ দিয়ে নিজের বাসায় যান। না, আজকে বাসায় যাব না, বাই দা ওয়ে আজকে তোমার রুমে থাকবো। তোমার রুম কোনটা মায়া বিলাই? মায়া বিলাই এর রুম পাশেরটা, নায়ক সাহেব। দুর্বাকে দেখে বেশ চমকে গেল মায়া। সে এটার ভয় বেশি করে পাচ্ছিল। অবশেষে যা হওয়ার তা হয়ে গেল। দুর্বা, তুমি তো রাতে ওঠো না, তা আজকে উঠলে কেন? এত জোরে জোরে কথা বললে ঘুম ভাঙা স্বাভাবিক। তা নায়ক সাহেবের সাথে মায়ার পরিচয়, বিষয়টা তো ইন্টারেস্টিং। অবশ্যই মিস দুর্বা ঘাস। নায়ক সাহেব, আমি ঘাস না। দুর্বা একটু এগিয়ে এসে দিহানের সাথে করমর্দন করল। জানেন মিস দুর্বা প্রাচীনকালে এক অপরে হ্যান্ডশেক করত, এটা বোঝাতে যে তারা নিরস্ত। আপনিও কি তা করলেন? মোটেও না নায়ক সাহেব। বসেন দুর্বা। এই মায়া বিলাই, যাও তো আমাদের জন্য কিছু খাওয়ার জন্য নিয়ে আসো। দিহানের কথায় বেশ চটে গেল মায়া। রাগী স্বরে বলল, প্রথমত বিলাই না বিড়াল হবে? আর আপনি কত খান? আমি কত খান না, আমি দিহান আহসান। আর বিড়াল বললে বিড়াল জাতীয় অপমান হতে পারে, তাই বিলাই বলা। মায়ের এখন কাঁদতে মন চাচ্ছে। এই ধ্যানটা এমন কেন? অথচ এটা নাকি মায়ার কাজ ছিল। রাগে দুঃখে শোকে মায়া নিজের রুমে গিয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়ল। আমি কি আপনাকে সাহায্য করতে পারি মিস্টার সবুজ? দিহার কথায় কোনো জবাব দিল না সবুজ।
চুপচাপ হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে ওখান থেকে সরে আসলো। কোন বইটা লাগবে আপনার? বুক সেলফের কর্নারের বইটা। বইটা নামিয়ে দিহা সবুজের হাতে দিল। সবুজ সেখানে বসে বসে বই পড়া শুরু করলো। দিহার কাছে এ মানুষটাকে বেশ অদ্ভুত লাগে। প্রায় 7 দিন ধরে তার ট্রিটমেন্ট করছে সে, কিন্তু আজ পর্যন্ত একটা কিছু তাকে দিয়ে করাতে পারলো না। এভাবে তো কোনো রোগীকে ঠিক করা যায় না। দেখেন মিস্টার সবুজ, আমার আরও অনেক পেশেন্ট আছে, তাদের রেখে আমি আপনাকে রোজ 2 ঘন্টা সময় দিই, কিন্তু এই 2 ঘন্টা সময়ে আপনি কিছুই করেন না, একটা ওয়ার্কআউটও করেন না যে আপনি ঠিক হবেন। এভাবে তো আর চলে না। দিহার এতগুলো কথায় কোনো এফেক্ট পড়ল না সবুজের উপর। চুপচাপ বই পড়ায় মনোযোগ দিল। এতে আরও বেশি অধৈর্য হয়ে পড়ল দিহা। আমি আপনাকে কিছু বলেছি মিস্টার সবুজ। ডক্টর, আমি আপনাকে যথেষ্ট পে করি এই 2 ঘন্টার জন্য। আর বড় বড় ডক্টরগুলো মেডিসিন দিয়ে কিছু করতে পারবে না। সেখানে আপনি তো মাত্র একটা ফিজিওথেরাপিস্ট। মিস্টার সবুজ, আপনি আমার পেশাকে ছোট করলেন। ফিজিওথেরাপি মানে কি জানেন? ফিজিওথেরাপি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা কোনো অসুস্থ মানুষকে তার স্বাভাবিক শক্তি বা সামর্থ্য ফিরে পেতে সাহায্য করে। কোনো ওষুধ ছাড়াই শুধু থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। তো যা আপনার দামি ওষুধগুলো করতে পারেনি তা আমি করে দেখাতে পারি। বাংলাদেশের ফিজিওথেরাপিস্টদের মধ্যে যথেষ্ট ভালো পজিশনে আছি আমি। আর এই যে টাকার গরম দেখালেন না, ইউ ডোন্ট হ্যাভ অ্যানি আইডিয়া অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড। মানুষকে সম্মান দিতে শিখুন। এত অহমিকা ভালো না। আমার অহমিকা আছে, আর আপনার নিজের পজিশন আর পেশা নিয়ে ভালো গর্ব দেখালেন তো। আপনাকে আগে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কারণ আপনার মাথায় সমস্যা আছে। কথাটা বলে নিজের ব্যাগ নিয়ে এক মুহূর্ত দাঁড়ালো না দিহা। রুম থেকে বের হয়ে আসলো। সেদিকে একবার নজর দিয়ে আবার বইয়ের পাতায় চোখ বুলালো সবুজ। মায়া, বিলাই, আমার কফি নিয়ে আসো। সকাল সকাল দিহানের এই চিৎকারটা ঠিক হজম করতে পারলো না মায়া। কালকে রাতে দিহান যায়নি। মায়া এটাও ভেবে পাচ্ছে না যে একজন স্টার অচেনা একটা মেয়ের বাড়িতে এসে থাকছে। এটা যদি মিডিয়াতে লিক হয়ে যায় তো কতটুকু কেলেঙ্কারি হয়ে যাবে। ভাবতে গলা শুকিয়ে আসছে মায়ার, কিন্তু আর ভাবতে পারল না মায়া। ওদিকে দিহান অনবরত তাকে ডেকে চলেছে। দিহানের জন্য কফি নিয়ে গিয়ে দেখে মায়ার বিছানায় বসে বসে দিহান ফোন টিপছে। তার পরনে রাতে যে পোশাক ছিল ওটার জায়গায় অন্য একটা পোশাক। কৌতূহল হয়ে মায়া জিজ্ঞেস করলো, আপনি এই ড্রেস কেন পরেছেন? তো ড্রেস ছাড়া থাকবো নাকি? আপনি এত খারাপ কেন? সব কথার ডাবল মিনিং বের না করলে চলে না। না তো আচ্ছা বলো না বিলাই, আমার সাথে রাত কাটিয়ে কেমন লাগলো? ছি, আপনি একটা জঘন্য লোক। আমি আপনার সাথে মোটেও রাত কাটাইনি। আপনি বিছানায় ছিলেন, তাও জোর করে আমি নিচে। কিন্তু সেটা তো আর দুর্বা বুঝবে না। দরজা তো লাগানো ছিল না। কে বললো তোমাকে? দরজা আমি লাগিয়ে দিয়েছিলাম তুমি ঘুমানোর পর। আপনার থেকে এটাই আশা করা যায়, কিন্তু আমি যে তোমার কাছ থেকে অন্য কিছুর আশা করছি। মানে কি? দিহান নিজের পাশ থেকে একটা বড়সড় এনভেলপ বের করলো। এনভেলপ মায়ার হাতে দিয়ে বলল, এখানে কন্ট্রাক্ট পেপার রয়েছে, যেটার মেনশন আমি সেদিন রাতে করেছিলাম। স্যার আমি বিকাও না। মায়া এদিকে আসো। দিহান মায়ার হাতে ধরে নিজের পাশে বসালো, তারপর বলতে শুরু করলো, মায়া আমি তোমাকে কিনে নিচ্ছি না, শুধু লিগেলি তোমার উপর একটা অধিকার চাচ্ছি। তুমি ভাবতে পারো আমি অনেক খারাপ, কিন্তু বিশ্বাস করো আমি ওরকম না। সেদিন স্লাইডগুলোকে এনেছিলাম অন্য একটা উদ্দেশ্য, তাদের ব্যাপারে অনেক কিছু জানতে। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আর রইল কথা, আমি এর আগে 3টে মেয়ের সাথে এই কন্টাক্টে গিয়েছিলাম, কিন্তু তারা
মন মতো ছিল না, অথচ তোমাকে দেখার পর থেকে আমার অন্যরকম লেগেছে। তোমার সব কিছুর উপর নিয়ন্ত্রণ আমার হবে। আমি তোমার স্টাডি আবার শুরু করব। আমি তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো তথ্য পাইনি, কিন্তু এটা জানি এ জীবন তোমার আসল জীবন না। তুমি এটা মনে করতে পারো আমি তোমার সাথে ফিজিক্যাল হব না, আমি হব না, শুধু তোমার কপালে নিজের অদর স্পর্শের অনুমতি ছাড়া আর কিছু চাই না। মায়া, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার পুরো বাড়িটা বড্ড ফাঁকা, তুমি এসে পূরণ করতে পারবে। আপনি তাহলে বিয়ে করছেন না কেন? ওটার উত্তর অন্য একদিন দেব। আমার এখন যেতে হবে, তুমি আমার কথাগুলো একটু ভেবে দেখো। কথাগুলো বলে দিহান দরজার দিকে পা বাড়ালো, কিন্তু কি মনে করে আবার ফিরে এসে নিজের ওষ্ঠাধর দ্বারা মায়ার ললাটে সামান্য স্পর্শ করলো। মুহূর্তেই মায়ার পুরো শরীরের রন্ধে রন্ধে শিরায় শিরায় উষ্ণ রক্তের স্রোত প্রবাহিত হয়ে গেল। চলবে। ধন্যবাদ গল্পটি এনজয় করার জন্য।